একটু এটাতে একটু হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আজকে কিন্তু আমরা রিভিউ বা কোনো প্রোডাক্ট রিলেটেড ভিডিওস দেখবো না। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমরা দেখবো কিছু স্কিন কেয়ার মেকআপ মিক্স, যেগুলো আমরা রেগুলার লাইফে আকসার শুনতে পাই। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। এত ক্রিম তো মাখছিস, তাও তো একটু ফর্সা হলি না বল? এই স্কিন কেয়ার মিথটা আমি ছোট থেকে অনেকবারই শুনে এসেছি। যখনই আমি স্কিন কেয়ার করেছি, আমার তো ডাস্কি স্কিন, আমাকে শুনতে হয়েছে তুই কতই স্কিন কেয়ার করে নিলি কিন্তু একটুও ফর্সা কিন্তু হলি না। স্কিন কেয়ার করে কখনো ফর্সা হওয়া যায় না। তুমি যে স্কিন টোন নিয়ে জন্মেছো, তোমার স্কিন টোন ওইটাই থাকবে। তুমি যদি ডাস্কি হয়ে জন্মে থাকো তাহলে তোমার স্কিন ডাস্কিই থাকবে। কিন্তু স্কিন কেয়ার করে তোমার স্কিনটা হেলদি হতে পারে, স্কিনটা একটু ব্রাইটেন হতে পারে, কিন্তু ফর্সা হতে পারে না। এতে তার জন্য আলাদা কেমিক্যাল ট্রিটমেন্টস ওইসব করতে লাগে, সেটা অনেক সময় হার্মফুলও হয়। এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, অনেকেই বলে যে স্কিন কেয়ার করে আমার স্কিনটা আরো কালো লাগছে। এটার একটা কারণ হতে পারে যে তোমার স্কিনের সাথে যে স্কিন কেয়ারটা তুমি করছো সেই কিছু একটা ইনগ্রিডিয়েন্ট বা কোনো একটা হার্শ কেমিক্যাল তুমি ইউজ করছো, তার জন্য তোমার স্কিন ওটা টলারেট করতে পারছে না। তার জন্য ওদের পিগমেন্টেশন, তারপরে ডার্ক স্পটস এইগুলো হচ্ছে, তার জন্য তোমার স্কিনটা আরো ডার্ক মনে হচ্ছে। নেক্সট মিথ হচ্ছে সানস্ক্রিন ইজ জাস্ট ফর সামার্স। এটা কিন্তু একদমই ভুল কথা। গরমকাল হোক, শীতকাল হোক, ওয়েদার ক্লাউডি হোক, খুব রোদ হোক, সব সময় কিন্তু আমাদের সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত। সূর্য কিন্তু সব সময় ইউভিএ ইউভিবি রেজ এমিট করছে, তাই জন্য আমাদের যদি প্রোটেকশন পেতে হয় তাহলে কিন্তু আমাদের অল টাইম সানস্ক্রিন অ্যাপ্লিকেশন করতে হবে দিনের বেলা। এই ক্ষেত্রে আমি আরেকটা মিথের কথাও বলবো, সেটা হল দেয়ার ইজ নো নিড টু অ্যাপ্লাই সানস্ক্রিন ইনডোরস। এটাও কিন্তু ভুল। ঘরের ভেতরে থাকলেও কিন্তু আমাদের সানস্ক্রিন অ্যাপ্লিকেশনটা খুবই দরকার। তার একটাই কারণ, ইউভিএ ইউভিবি রেজ কিন্তু ঘরের ভেতরেও আসে। সেখান থেকে আমরা প্রোটেকশন পেতে গেলে আমাদের মিনিমাম SPF 30 আমাদের কিন্তু ঘরের ভেতরে অ্যাপ্লাই করাটা দরকার। নেক্সট মেথ হলো ডাস্কি পিপল ডোন্ট নিড সানস্ক্রিন। এটা অনেক সময় শোনা যায় যে ডাস্কি পিপলদের সানস্ক্রিনের কোনো দরকার নেই, কারণ ওদের তো সানবার্ন হয় না, কারণ ওরা তো অলরেডি কালো। কিন্তু এটা একদমই ভুল। ডাস্কি স্কিন পিপলদের সানবার্নটা অতটা ভিজিবল হয় না, কারণ ওদের স্কিন টোনটা অলরেডি কালো হয়, কিন্তু ওদেরও সান ড্যামেজ হয়। তাই ওদেরও কিন্তু স্কিন ক্যান্সার হতেই পারে সান ড্যামেজ থেকে। তাই সানস্ক্রিন কিন্তু সবার জন্যই ইম্পর্টেন্ট। নেক্সট মিথ হলো, এটাও কিন্তু সানস্ক্রিনেরই একটা মিথ, যে হায়ার দ্য SPF বেটার ইজ দ্য প্রোটেকশন। SPF 15 মোটামুটি 93% প্রোটেকশন দেয়, SPF 30 মোটামুটি 97% প্রোটেকশন দেয়, আর SPF 50 98% প্রোটেকশন দেয়। তাহলে তুমি দেখে নাও যে SPF 30 আর SPF 50 এর মধ্যে মাত্র 1% এর মতো ডিফারেন্স আছে। প্রোটেকশন মোটামুটি সবারই সমান। তাই জন্য তুমি যতই বেশি SPF নিয়ে নাও না কেন, তোমার প্রোটেকশন মোটামুটি 98 to 99%ই থাকবে। 100% কখনোই তুমি প্রোটেকশন পাবে না। আরেকটা কথা, শুধু SPF 50+ বা ওইগুলো দেখলেও হবে না, তোমাকে PA রেটিংটাও দেখতে হবে, কারণ SPF শুধু UVB রেজ থেকে প্রোটেকশন দেয়। PA রেটিং খুব দরকার, কারণ PA রেটিং দেখে বোঝা যায় যে এটা কতটা UVA রেজ থেকে আমাদের প্রোটেকশন দেবে। তাই মিনিমাম PA 3+ আমাদের দেখতে হবে যে অ্যাটলিস্ট আছে, আর PA 4 হলে তো খুবই ভালো হয়। আরেকটা কথা আমি অ্যাড করতে চাই যে সানস্ক্রিন রিঅ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকেই আছি যারা সকালবেলা উঠে একবার সানস্ক্রিন মেখে বাইরে বেরিয়ে গেলাম আর রিঅ্যাপ্লিকেশন করলাম না, কিন্তু তাতে আমাদের কোনো রেজাল্ট কিন্তু পাবো না। তার কারণ হচ্ছে সানস্ক্রিন আমাদের 2 থেকে 3 ঘন্টা অবধি সান প্রোটেকশন দেয়, তারপরে কিন্তু আমাদের আর সান প্রোটেকশন দিতে পারে না। এবারে যদি আমরা রিঅ্যাপ্লিকেশন না করে থাকি, ওই 2-3 ঘন্টা পরে কিন্তু আমাদের সেই সান ড্যামেজটা হচ্ছে। তার মানে আমাদের আলটিমেটলি সান প্রোটেকশন হলো না সানস্ক্রিন মেখেও। নেক্সট হলো মেকআপ উইথ SPF ইজ এনাফ ফর সান প্রোটেকশন।
এটা হয়তো আমি আগেও আমার ভিডিওতে বলেছি যে মেকআপ উইথ SPF হলেও কিন্তু আমাদের মেকআপের মতোই ট্রিট করা উচিত। সানস্ক্রিন সবসময় আমরা 2 ফিঙ্গার বা 3 ফিঙ্গার রুল ফলো করে অ্যাপ্লাই করি, আর এতটা কোয়ান্টিটি আমার মনে হয় না আমরা কেউই অতটা মেকআপ ইউজ করি আমাদের ফেসে, তাই জন্য আমাদের প্রোটেকশন পেতে গেলে অতটা ইউজ করতে হবে, আর মেকআপ আমরা অতটা ইউজ করি না, তাই জন্য SPFটা পুরো 3 ফিঙ্গার রুল অ্যাপ্লাই করে নাও, তারপরে SPF দেওয়া মেকআপ ইউজ করো, তাতে কোনো ক্ষতি নেই, ওতে এক্সট্রা প্রোটেকশনই হবে। নেক্সট হলো হোম বিউটি রেমেডিজ আর হার্মলেস। আমরা অনেকেই ন্যাচারাল, আমরা অনেক সময় DIY মাস্ক এটা ওটা মিশিয়ে আমরা বাড়িতে করি, আমরা ভাবি যে ওটা খুবই সেফ, কিছুই হবে না, কারণ আমরা নিজেরা মেশাচ্ছি, কোনো কেমিক্যালস নেই, কিছু নেই। এটা কিন্তু খুবই ভুল ধারণা। অনেক সময় কিন্তু এতেও স্কিন ইরিটেশন হতে পারে, স্কিনকে বার্ন করতে পারে, ট্যান হতে পারে, হাইপার পিগমেন্টেশনও হতে পারে। অনেক সময় আমরা অনেক হোম রেমেডিজ বা ফেস মাস্ক তৈরি করি যেখানে আমরা বেকিং সোডা ইউজ করে, লেমন জুস ইউজ করি বা লেবুর রস ইউজ করি, অথবা এখানে আমরা অনেক সময় নারকেল তেলও ইউজ করে থাকি, কিন্তু এটা কিন্তু একদমই উচিত নয়। আমাদের কিন্তু বেকিং সোডা ইউজ করলে অনেক সময় স্কিনের pH লেভেলটা ডিসরাপ্ট করে, এতে কিন্তু স্কিনের ক্ষতি হয়। লেবুর রসটা কিন্তু এক্সট্রিমলি অ্যাসিডিক, তাই জন্য আমাদের জেন্টল স্কিনটা অনেক সময় স্কিন বার্ন হয়ে যায়, আর এটা ডিহাইড্রেশনও করে দেয়। আর কোকোনাট অয়েলটা তো আমরা জানি যে এটাতে পোরস ক্লগ করে দেয়, এতে আরো পিম্পল অ্যাকনে হতেই পারে। তাই আমি বলবো যে হুট করে যে কোনো ন্যাচারাল DIY রেসিপি এটা দেখি খুব ভাইরাল হচ্ছে, এটা আমিও অ্যাপ্লাই করে দেখি, তা কিন্তু নয়। প্রতিটা ইনগ্রিডিয়েন্টের কি রিয়াকশন হতে পারে সেটা জেনে তারপরেই কিন্তু আমাদের ওটা ইউজ করা উচিত। আমি এটা বলছি না যে সব হোম রেমেডিজে কিন্তু হার্মফুল, কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে যে যা ইনগ্রিডিয়েন্ট আমরা মেশাচ্ছি ওটা যাতে ওটাতে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট আমাদের স্কিনে না দেয়। নেক্সট মিথ হলো অয়েলি স্কিন ডাজ নট নিড আ ময়শ্চারাইজার। এটা কিন্তু একটা বড় মিথ। অনেকেই বলে যে ময়শ্চারাইজার ইউজ করব, আমরা স্কিন থেকে তো এমনিই তেল বেরোচ্ছে, তাহলে আর কেন ময়শ্চারাইজার ইউজ করব, আমার কোনো ময়শ্চারাইজারের দরকার নেই। এটা কিন্তু একদমই ভুল কথা। তার কারণ তুমি যত কম ইউজ করবে, ময়শ্চারাইজার স্কিপ করে দেবে, তত কিন্তু তোমার স্কিন থেকে বেশি অয়েল সিক্রেশন হবে তোমার ওই ময়েশ্চার লেভেলটা মেনটেন করার জন্য। তাই জন্য সবসময় অয়েলি স্কিনদের জন্য বলবো যে একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করো, খুবই লাইট ওয়েটও হবে, আর ওতে তোমার অয়েল প্রোডাকশনটা কন্ট্রোলে থাকবে, আর তোমার স্কিনটাও ভালো থাকবে। নেক্সট মিথ হচ্ছে ওয়্যারিং মেকআপ এভরিডে কজেস ব্রেকআউটস। অনেকেই বলে যে তোর মুখে এত পিম্পল হয়েছে, তুই এত মেকআপ করিস না, তাই জন্য তোর মুখে এত পিম্পল। মেকআপ থেকে অ্যাকনে ব্রেকআউটস হতে পারে, তার কারণ একটা হবে যে তোমার কোনো একটা ইনগ্রিডিয়েন্ট যেটা মেকআপে আছে সেটা তোমার স্যুট করলো না, তোমার সেনসিটিভ স্কিন ওটা থেকে তোমার রিয়্যাক্ট করলো, আর তার জন্য তোমার অ্যাকনে ব্রেকআউটস হলো। আরেকটা কারণ হতে পারে যে তুমি এক্সপায়ার্ড প্রোডাক্টস ইউজ করছো। আরেকটা কারণ হতে পারে যে তুমি একদম লোকাল রাস্তার মেকআপ ইউজ করছো, যেগুলো খুবই কম দামে তুমি কিনে নিয়েছো, কিন্তু ওগুলোতে ইনগ্রিডিয়েন্ট একদমই ভালো না, ওতে হার্মফুল কেমিক্যালস আছে যেটা তোমার স্কিনের সাথে রিয়্যাক্ট করছে। এই কারণগুলো ছাড়া আরেকটা কারণে তোমার অ্যাকনে ব্রেকআউটস হতে পারে, যেটা হলো তুমি মেকআপ পরে রাতের বেলা ঘুমোলে, তার ফলে তোমার পোরসগুলো ক্লগড হয়ে গেল, আর তার জন্য অ্যাকনে ব্রেকআউটস হয়েছে। তুমি যদি তোমার স্কিনকে ঘুমানোর আগে থরলি ক্লেন্স করো, বিশেষ করে ডাবল ক্লিনজিং করলে তো খুবই ভালো। যদি তোমার ওয়াটারপ্রুফ মেকআপ হয় তাহলে অয়েল বেসড ক্লেন্সার দিয়ে তুমি ওয়াশ করে নিলে, তারপরে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিলে, তাহলে তোমার অ্যাকনে ব্রেকআউটস হওয়ার কোনো কারণই নেই। এটাকে তুমি জানো, তুমি যদি রোজ ফাউন্ডেশন পরো, এটাতে সানলাইট থেকে আরো বেটার প্রোটেকশন দেয়, আর এটাতে ভিজিবল লাইট যেগুলো আমাদের অ্যাপার্টমেন্ট থেকে আসছে আর যে কোনো গ্যাজেট থেকে আসছে সেখান থেকেও প্রোটেকশন দেয়। কারণ বেশিরভাগ ফাউন্ডেশনেই আমাদের আয়রন অক্সাইডস আর আদার পিগমেন্টস থাকে, যেটা আমাদের স্কিনকে প্রোটেক্ট করে এইসব লাইটস থেকে। তাই জন্য রোজ ফাউন্ডেশন পরলেও কিন্তু আমাদের বেটার প্রোটেকশন দেয়, আর আমাদের এজিংটা স্লো হয়। তাই যারা বলে যে মেকআপ পরবি না তোদের আরো অ্যাকনে ব্রেকআউটস হয়, তাদের বলে দেবে যে মেকআপ করলে কিন্তু আমাদের এজিংটা স্লো হবে। তাই জন্য রোজ মেকআপ ইউজ করলেও কিন্তু তোমার অ্যাকনে ব্রেকআউটস হবে না, যদি 1 নম্বর তুমি ঠিক মেকআপ প্রোডাক্টস চুজ করতে পারো। আমি সবসময় বলবো যে গুড কোয়ালিটি মেকআপ প্রোডাক্টসে ইনভেস্ট করো, আর সেকেন্ড হচ্ছে ক্লেন্স করবে তোমার স্কিনকে বিফোর গোয়িং টু বেড, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না আশা করছি। নেক্সট মিথ হলো অনলি টিনেজার্স গেট অ্যাকনে।
এটা তো অনেকেই আমরা দেখেছি যে পিউবার্টি শুরু হওয়ার সময় আমাদের স্কিনের মধ্যে অ্যাকনে পিম্পলটা একটু বেশি হয়, তার কারণ এটাতে হরমোনাল ডিসব্যালেন্স হয়। অনেক সময় অ্যাকনে ট্রিগার হয়ে গিয়ে স্কিনেতে ভর্তি হয়ে যায় পিম্পল, সেটা পরবর্তীকালে আমাদের এজের সাথে ওই অ্যাকনেগুলো আর হয় না, ওগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু এটা ভাবাও ভুল যে শুধু টিনেজার্সদেরই অ্যাকনে হবে। এরকম অনেক ধরনেরই অ্যাকনে আছে যেটা অ্যাডাল্টহুডেও আমাদের হতে পারে। তার কারণ অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স বড়দেরও হয়, তার সাথে স্ট্রেস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, পলিউশন আর এখানে ডার্ট, এগুলোর জন্য অ্যাকনে কিন্তু হতেই পারে। আর তাছাড়া এরকম অনেক কেসই আছে যে টিনেজ থেকে শুরু করে অ্যাডাল্ট লাইফ অবধি থ্রু আউট দ্য লাইফ ওদের অ্যাকনে হতে থাকে। এটা কেস টু কেস ভ্যারি করে, তাই শুধু টিনেজারদের অ্যাকনে হবে এটা কিন্তু সত্যি নয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্সফোলিয়েটিং এভরিডে ইজ বেনিফিশিয়াল। অনেকেই ভাবে যে আমার অয়েলি স্কিন, আমি যদি রোজ এক্সফোলিয়েট করি তাহলে কিন্তু এই অয়েলিনেসটা চলে যাবে আর আমার স্কিনটা হেলদি থাকবে, ভালো থাকবে, কিন্তু এটা কিন্তু একদমই সত্যি নয়। ওভার এক্সফোলিয়েশনে কিন্তু আমাদের ন্যাচারাল অয়েলসগুলো বেশি করে চলে যাচ্ছে, সেটাতে স্কিনে আরো বেশি ক্ষতি, তাছাড়া স্কিন ব্যারিয়ারটাও ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য এতে বেনিফিশিয়াল তো নয়, আরো বেশি ক্ষতি করছে। তাই জন্য সবকিছুই কিন্তু একটা ব্যালেন্স থাকা উচিত। তাই এক্সফোলিয়েট কিন্তু আমাদের উইকের মধ্যে 2 বার থেকে 3 বার ম্যাক্সিমাম করা উচিত, তার বেশি কিন্তু নয়। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।